আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। ধারাবাহিকভাবে আমাদের যে আলোচনার পর্ব ছিল, আমাদের আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে অর্থনৈতিক সমীক্ষার উপর আমরা ক্লাস নিব। আজকে আমরা অর্থনৈতিক সমীক্ষার উপর ক্লাস নিব। আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই অর্থনৈতিক সমীক্ষার আপনাদের যে বাজারের বই আছে বা আপনার কাছে যে নোট আছে সেই নোটের মধ্যে আপনি যা শিখেছেন সেটার মধ্যে থেকে এখানে যেগুলো উপস্থাপন করেছে জাস্ট এই জিনিসগুলো মুখস্থ করবেন। কারণ অর্থনৈতিক সমীক্ষাতে বিশাল অনেক ধরনের পয়েন্ট, অনেক ধরনের দশমিক দিয়ে অনেক সংখ্যা আপনাকে শিখতে হবে। সেজন্য কিছু সিলেক্টিভ প্রশ্ন যেগুলা পরীক্ষায় বারবার এসে থাকে এবং যেগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং এসেছে পরীক্ষিত মানে অভিজ্ঞতার আলোকে, সেটা সব কিছু যে জিনিসগুলা খুবই দরকারি এবং পরীক্ষায় পিএসসি ফোকাস করে সেই জিনিসগুলোকে এই ক্লাসে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। এবং আপনাদেরকে এটা বলতে পারি, যদি পিএসসি জায়গা থেকে প্রশ্ন করে অবশ্যই এর মধ্যে থেকে প্রশ্নগুলো থাকবে। আমি সম্ভবত 40 বিসিএস অথবা 38 এরকম কোন একটা বিসিএসে এই জায়গাতে 4টা নাকি 5টা সরাসরি প্রশ্ন কমন পেয়েছে সাম্প্রতিক এবং অর্থনৈতিক সমীক্ষার সাম্প্রতিক ঘটনার আলোকে আর কি। এই অর্থনৈতিক সমীক্ষা থেকে ওই সময়ে আমি প্রায় 4টা-5টা মতো প্রশ্ন কমন পেয়েছি। সো আপনাদেরকে বলবো আমি যে এই ক্লাসটা বা এই সমীক্ষাটা যাতে আপনাদের মোটামুটি লিখে রাখবেন এবং অন্তত এই জিনিসগুলো মুখস্থ রাখবেন। অর্থনৈতিক সমীক্ষার উপর আপনার আর কোনো পড়া পড়তে হবে না, শুধু এই জিনিসটা মুখস্থ করেন। সো আপনাদেরকে আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমার সাথে থাকবেন। এবং আপনাদেরকে আমি বলেছিলাম পরীক্ষার 3 দিন আগে আমি 3 দিন আগের জন্য মানে পরীক্ষার লাস্ট 3 দিন আপনি কী করবেন সেটার আলোকে আমি এরপরে একটা ভিডিও দিব। আপনারা আপনাদের যারা বন্ধুরা আছে তাদেরকেও আপনারা নিজেরা দেখবেন এবং বন্ধুদেরকেও শেয়ার করবেন। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পড়ার মধ্যে চলে যাই। অর্থনৈতিক সমীক্ষা প্রথমত আমরা 2023 এর আলোকে আমার যেই ক্লাসটা আমি উপস্থাপন করেছি, প্লিজ আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি যদি 46-এর অরিজিনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন প্লিজ আপনি কিছু শিখুন না শিখুন, অন্তত সাম্প্রতিক কিছু শিখুন না শিখুন, এই পয়েন্টগুলা, এই সংখ্যাগুলো, এই তথ্যগুলা আপনি অবশ্যই মুখস্থ করে যাবেন। প্লিজ এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে অর্থনৈতিক সমীক্ষার উপর আপনার কাছে যা আছে, আপনি যা শিখেছেন তার মধ্যে থেকে কেটে দিয়ে এখানে যে পয়েন্টগুলো উপস্থাপন করেছি জাস্ট এগুলো মুখস্থ করবেন। এর বাইরে কোনো ইনফরমেশন আপনার মুখস্থ করার দরকার নাই। এতটুকু যদি আপনার কমন পড়ে তাহলে ভালো। এর বাইরে যদি প্রশ্ন চলে আসে সেটা আপনিও পারবেন না, আপনার যারা ক্যান্ডিডেট আছে এবং যারা আপনার সাথে পরীক্ষা দিচ্ছে তারাও পারবে না। সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সরাসরি আমরা ক্লাসে চলে যাই। তাহলে অর্থনৈতিক সমীক্ষা 2023 প্রথমত হচ্ছে কি জনসংখ্যা 16.98 কোটি এবং জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে কি 1.3%। জনসংখ্যার ঘনত্ব এটাতে জনসংখ্যা বৃদ্ধির হার 1.30 দিতে পারে, 30% এরকমও দিতে পারে, একই কথা। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে কি 1153 জন 2023-এর মধ্যে এবং পুরুষ এবং মহিলা 98.1:100 জন। এই জায়গাতে একটা কথা আছে যে পুরুষের সংখ্যা হচ্ছে কি 98.1, সেই হিসাবে সেই অনুপাতে মহিলার সংখ্যা হচ্ছে কি 100 জন। কোনো বইয়ে দেখলাম যে অর্থনৈতিক সমীক্ষার বিভিন্ন সাইটগুলো বা বিভিন্ন ইয়েগুলো দেখলাম, ঘেটে দেখলাম যে কি পুরুষের ক্ষেত্রে কোনো বইয়ে 98:100 দিচ্ছে, অর্থাৎ 0.1 দেয় নেই। সো আপনাদের পরীক্ষার প্রশ্নে যেই অপশনটা থাকবে 98.1 থাকলে ওটা থাকবেন, আর যদি 98.1:100 এটা থাকলে এটা দেখাবেন, অথবা যদি এরকম থাকে 98:100 এটা থাকে এটা দেখাবেন, যে কোনো একটা অপশন থাকবে। সো এইভাবে মুখস্থ করবেন। গড় আয় হচ্ছে কি 72.3 বছর, দারিদ্র্যের হার হচ্ছে কি 18.7%, চরম দারিদ্র্যের হার হচ্ছে কি 5.6%। এই জায়গাতেও প্রশ্ন হয়ে থাকে। ডাক্তার প্রতি জনসংখ্যা হচ্ছে কি 1:1724 জন। তার মানে হচ্ছে কি একজন ডাক্তার 1724 জনের জন্য, মানে বাংলাদেশের যে জনসংখ্যা এবং বাংলাদেশের যে ডাক্তারের সংখ্যা সেটা হিসাবে 1724 জনের জন্য গড়ে একজন করে ডাক্তার পড়ে। শিশু মৃত্যুর হার হচ্ছে কি প্রতি 1000-এ 22 জন এবং সাক্ষরতার হার 76.4%। সুপেয় পানি গ্রহণকারী 98.2%। এখন আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি এই যে তথ্যগুলো দেখছেন সেই তথ্যগুলোর আলোকে আমি বলি, যখন আমি একটা পরীক্ষার প্রশ্নের কথা বলি কোনটা আসছে, একটা পরীক্ষায় সম্ভবত 40-এ, সেটা আমি ভুলে গিয়েছি, যে কোনো একটা প্রিলিতে হবে। সুপেয় পানি গ্রহণকারী আসছে, সাক্ষরতার হার আসছে, শিশু মৃত্যুর হার আসছে, ডাক্তার প্রতি জনসংখ্যার, এই 4টা প্রশ্ন আসছে আমার এক্স্যাক্টলি মনে আছে। হ্যাঁ, আবার কোনো পরীক্ষায় দেখলাম কি দারিদ্র্যের হার আসছে,
গড় আয়ু আসছে, পুরুষ মহিলার অনুপাত আসছে, জনসংখ্যার ঘনত্ব আসছে, জনসংখ্যার বৃদ্ধির হার আসছে, মাথাপিছু আয় আসছে, এইভাবে আসছে। অর্থাৎ মাথাপিছু আয় দিল, জনসংখ্যা বৃদ্ধির হার দিল, গড় আয়ু দিল, দারিদ্র্যের হার দিল, এরকম করে একটা প্রশ্ন সেট করলো। আর একটা প্রশ্ন এই চারোটা দিয়ে একটা প্রশ্ন করলো। আর একটা প্রশ্নে দেখা গেলো কি জিডিপির খাতগুলা দিয়ে তারা একটা প্রশ্ন সেট করলো। আর একটা প্রশ্ন তারা শ্রমশক্তিতে নিয়োজিত পার্সেন্টেজ দিয়ে তারা সেট করলো। আর একটা প্রশ্ন রেমিটেন্স থেকে একটা দিয়ে দিল, তারপর মাথাপিছু পার ক্যাপিটা ইনকাম থেকে একটা দিয়ে দিল, জনসংখ্যা বৃদ্ধির হার থেকে একটা দিয়ে দিল, দারিদ্র্যের হার থেকে। সো আমি আপনাদেরকে বারবার বলছি, অর্থনৈতিক সমীক্ষা এটাকে সাম্প্রতিক যে বাংলাদেশ বিষয়গুলি সেটার একটা পার্টও ধরা হয়। যদি সাম্প্রতিক বাংলাদেশ বিষয়গুলি তারা প্রশ্ন করে, সেক্ষেত্রে তারা অবশ্যই অর্থনৈতিক সমীক্ষাতে ঢুকবে এবং এই জায়গাগুলোতে প্রশ্ন করার সম্ভাবনা 95 থেকে 99% সম্ভাবনা বেশি। যদি আপনার কপাল ভালো থাকে, আমার যদি সিলেকশন অনুপাতে যদি আল্লাহ মানে সিলেকশন অনুসারে যদি আপনাদের এই পড়াগুলো থেকে প্রশ্ন আসে, যদি আপনারা পড়ে যান, ইনশাল্লাহ এইগুলো অ্যান্সার করে আপনারা আসতে পারবেন। সো এখানে আসি যে মাথাপিছু আয় 2765 মার্কিন ডলার, যেটা টাকায় কনভার্ট করলে 2,70,414 টাকা। আমরা যখন আমি নিজে যখন ক্যান্ডিডেট ছিলাম, তখন এই টাইপের যে বড় সংখ্যাগুলো ছিল, বিশেষ করে অর্থনৈতিক সমীক্ষার যে সংখ্যাগুলো ছিল, সেগুলো আমরা এইভাবে শিখতাম যে মাথাপিছু আয় টাকার হিসাবে 270,414 টাকা, এভাবে শিখতাম। 270,414 টাকা মানে 2,70,414, এরকম মনে থাকতো না, 270,414 টাকা এরকম শিখতাম। আর একটা বক্স এখানে দিয়েছে, একটা হচ্ছে রেমিটেন্সের প্রথম এবং সেকেন্ড। প্রথম হচ্ছে কি বাংলাদেশের রেমিটেন্স অর্জন করে প্রথম ইউএসএ থেকে, এবং দ্বিতীয়ত হচ্ছে কি ইউএই সংযুক্ত আরব আমিরাত থেকে। জিডিপিতে 3টা খাতের অবদান আছে, একটা হচ্ছে কি সেবা খাত, শিল্প খাত এবং কৃষি খাত। এই 3টা খাতের জায়গা থেকে প্রশ্ন যে কোনো একটা দিতে পারো, অথবা এরকম কমা দিয়ে সেবা, শিল্প, কৃষি দিয়ে এরকম কমা দিয়ে এই পার্সেন্টেজগুলো দিতে হবে। 51.24% সেবা খাত, শিল্পতে হচ্ছে 37.56%, কৃষিতে হচ্ছে 11.2%। এখানে একটা হচ্ছে কি জিডিপিতে সেবা, শিল্প, কৃষি, আর একটা হচ্ছে কি নিয়োজিত শ্রমশক্তিতে সেবা, শিল্প, কৃষি। এই জিনিসগুলো একটু আলাদা করে বুঝবেন। এই সেবাতে হচ্ছে কি 37.65, শিল্পতে হচ্ছে কি 17.02, আর কৃষিতে হচ্ছে কি 45.33%। এটা একটা বিষয়, এটা একটা বিষয়। আর সর্বশেষ আমি আপনাদেরকে যেই লাল কলমের লাল কালারে যেই পয়েন্টটা লিখেছি, সেই পয়েন্টটার থেকেও এই 2টা পয়েন্ট সংখ্যা থেকে একটা পয়েন্ট আসতে পারে। বিশেষ করে এডিবিটা মোস্ট ইম্পর্টেন্ট। যদিও 23 চলে মোট বাজেট হচ্ছে কি 785 কোটি টাকা, মানে 7,61,785 কোটি টাকা। আমরা এটা শিখবো কীভাবে, 785 কোটি টাকা, আর এটা শিখবো আমরা 270,414 টাকা মার্কিন ডলার পার ক্যাপিটা ইনকাম। এবার হচ্ছে কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি 2,63,000 টাকা। এটা হচ্ছে কি অর্থনৈতিক সমীক্ষা বাজেট 2023-24 মধ্যে। সো আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যারা 46-এর অরিজিনাল ক্যান্ডিডেট আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদেরকে এই যে নোটটা দিয়েছি, যদিও বাংলাদেশ বিষয়াবলীর রিসেন্ট প্রশ্ন এসে থাকে, এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার কথা, অথবা অর্থনৈতিক সমীক্ষা একটা পার্ট আছে, মানে অর্থনৈতিক বিষয়ে একটা পার্ট বাংলাদেশ বিষয়াবলীর আছে, যে এই জায়গা থেকে প্রশ্ন এমনিতে হবে। তাহলে যদি ওই জায়গায় অর্থনৈতিক সমীক্ষা এবং সাম্প্রতিক বিষয় এটাকে ফোকাস করে, তাহলে এখান থেকে 4-5টা প্রশ্ন হয়েই যেতে পারে। যদি আপনার প্রশ্ন এই জায়গায় 4-5টা প্রশ্ন হয়ে যায়, ওই প্রশ্নগুলো এই জায়গাগুলোতে থাকবে। যদি এই জায়গাগুলোতে না থাকে, ওই প্রশ্ন আপনার পারার দরকার নাই। সো অর্থনৈতিক সমীক্ষা আপনি শুধু এটাই শিখবেন, এর বাইরে কোনো অর্থনৈতিক সমীক্ষা শিখবেন না। সো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের উপর। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা পুরাটা দেখার পর আপনার যদি ভালো লাগে, যদি মনে হয় যে এটা ইম্পর্ট্যান্ট, আপনি আপনার বন্ধুকে প্লিজ একটু শেয়ার করবেন। যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে, আপনাদের গ্রুপ আছে, আপনাদের ফ্রেন্ডরা আছে, কলিগরা আছে, যেখানে আছে, যদি আপনারা শেয়ার করেন, আমার কিছুটা হলেও উপকৃত হবে। যেহেতু আমি আমার চ্যানেলটাকে একটু রিচ করতে চাচ্ছি, এর বাইরে আমার কোনো আহামরি কোনো ইয়া নেই। আমি জাস্ট একটু আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে চাচ্ছি। এটার আপনাদের এই যেহেতু আমার এই জায়গাতে আমার কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে, 5-6টা প্রিলি দেওয়ার কারণে কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে, কোন জায়গাতে প্রশ্ন হয়েছে, আমি নিজে ফেল করেছি বা পেরেছি, এই পয়েন্টগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। সো আর কথা না বাড়িয়ে পরবর্তীতে আমরা যে ভিডিওটা তৈরি করব, হয় বাংলাদেশ রিসেন্ট অথবা আন্তর্জাতিক রিসেন্ট, হয় আমি এই হোয়াইট বোর্ডে করব, অথবা পোস্টে করব, অথবা লাইভে, ইউটিউব লাইভে আমি এগুলো কথা বলবো। এবং সর্বশেষ যে ভিডিওটা, মানে 46 BCS প্রিলির আগে মিনিমাম আমি
যদি আমি রিসেন্ট ইয়েগুলো দিতে পারি বা না পারি, কিন্তু আমি 2টা ভিডিও অবশ্যই দিব। একটা হচ্ছে কি শেষ 3 দিন আপনি কি করবেন, আর একটা হচ্ছে কি পরীক্ষার হল, বিসিএস প্রিলি পরীক্ষার হল কেমন, ওখানে কি করতে হবে, ওখানে মাইন্ড গেম কেমন, 2 ঘন্টার এই যে 200 নম্বরের প্রশ্ন আপনাকে কি করতে হবে, কি এখানে কি কাজটা হয় আসলে, হ্যাঁ আপনি কি দেখবেন, এই বিষয়ের উপর আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেব। সবাই আমার সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে মাঝখানে অনেকদিন আমি ক্লাস নিতে পারিনি, আপনারা অনেকজন দূরে চলে গিয়েছেন এবং হয়তোবা এই ক্লাসগুলো আসার কারণে বা আপনাদের জন্য কিছুটা হলেও উপকৃত করার চেষ্টা করতেছি। আমার এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সো আর বেশি কথা না বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।